অনেকগুলো বিকারজনিত সমস্যার মধ্যে একটা হচ্ছে কেবল অটিজম। তো আমি যখন একজন সেরেব্রাল পালসি আক্রান্ত মানুষকে দেখছি বা শিশুকে দেখছি, আমি তাকেও অটিজম বলছি। আমি যদি একজন ডাউন সিনড্রোম বেবিকে দেখছি, আমি তাকেও অটিজম বলছি। এডিএসডি, হয়তো বা কোনো কারণে ডেভেলপমেন্ট ডিলে, প্রিমেচিউর বার্থ, সব ধরনের বেবিকেও কিন্তু শিশুকে দেখা মাত্রই আমি অটিজম হিসেবে চিন্তা করছি। সো এইটা বাবা মার মনে এক ধরনের প্যানিক হিসেবে দেখা যায়, যে ওনারা একদম প্যানিক হয়ে যায়, যে বারবার জিজ্ঞেস করতে থাকে যে ওর এটা তো অটিজমের মতো মনে হচ্ছে, এটা তো অটিজমের মতো মনে হচ্ছে, তাহলে এটা অটিজম কিনা। দেখেন, বিকারজনিত অনেক সমস্যার আর আপনার সিমটম প্রায় কাছাকাছি থাকে। থাকতে পারে আই কন্ট্যাক্ট কম থাকে, অ্যাটেনশন ডেফিসিট থাকে, বয়স অনুযায়ী বুদ্ধিতে পিছিয়ে থাকে, স্পিচে সমস্যা থাকে। কিন্তু তাই বলে সব সমস্যা কিন্তু বাধা অটিজম বলা যাবে না। অটিজমের জন্য সুনির্দিষ্ট ডায়াগনোসিসের ভিত্তিতে অটিজম যদি ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে অটিজমের মাত্রা অনুযায়ী আমরা পদক্ষেপ নিতে হবে। আর যদি অটিজম না হয়ে অন্য কোনো ডায়াগনোসিস হয়, সেই ক্ষেত্রেও সেই ডায়াগনোসিসগুলোকে অ্যাড্রেস করে কাজ করতে হবে। আর এই ডায়াগনোসিসটা জরুরি এই জন্য যে আমরা দীর্ঘমেয়াদী কী পরিকল্পনা করছি শিশুটিকে নিয়ে, সে কোন দিকে যাচ্ছে, সে কি লাইফে স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দিচ্ছে, নাকি মেইন স্ট্রিম স্কুলিংয়ের দিকে জোর দিচ্ছে, নাকি কোনো ভোকেশনাল অ্যাক্টিভিটির দিকে আমরা জোর দিব। সো এই বিষয়গুলো, তার সাথে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব, কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, তো এই জন্য ডায়াগনোসিসটা জরুরি। আসলে কত রিপিটেশনে আমরা তার সাথে কাজগুলো করব, তাকে আর্লি স্কুলিং শুরু করব, প্রি স্কুলিং শুরু করব, নাকি অন্য কোনো প্রোগ্রাম শুরু করব। সো কত রিপিটেশনে আমরা থেরাপি সেশনগুলো দেবো, কি কি থেরাপি সেশন দেবো, কি দিলে তার জন্য ভালো হবে, কোনটা বেশি দেওয়া উচিত, কোনটা কম দেওয়া উচিত, এই জিনিসগুলো গাইড করবে আপনার ডায়াগনোসিস। তো সেই ক্ষেত্রে যেহেতু ডায়াগনোসিসটাও একটা জটিল প্রসেস, অবজারভেশনাল স্টাডির মাধ্যমে, অ্যাসেসমেন্টের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। সো অটিজমের জন্য কিছু স্পেসিফিক টেস্ট রয়েছে, সেই জিনিসটা করেও কিন্তু নিশ্চিত হওয়া যায় যে অটিজম আছে কি নাই। সো এই ক্ষেত্রে দেখা যায় যে খুব প্রাইমারিলি অনেক সময় অনেক জায়গায় চার্টটা করা হয় যে অটিজমের রিস্ক ফ্যাক্টর আছে কিনা। দেন হচ্ছে আপনার অ্যাডোস টেস্টটা অনেক জায়গায় এখন পপুলার খুবই। সো অ্যাডোসটা করা হয় যে তার মধ্যে অটিজম আছে কিনা, স্কোর কত, সেখানে মাত্রা কত। তো এই ছাড়া হয়তো বা অনেক ক্ষেত্রে আপনার আলাদাভাবে আইকিউ দেখা হয়, যে আইকিউ কেমন, কগনিশন কেমন, কতটুকু কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে, সেই জিনিসগুলো বোঝার জন্য। তো এভিডেন্স বেসড তখনই হবে যদি সেটা প্রপার একটা ডায়াগনস্টিক টুলের মাধ্যমে কোনো কোয়ালিফাইড প্রফেশনাল ডায়াগনোসিস করবে, সেই ক্ষেত্রে অবশ্যই সেটাকে আমরা প্রপার ডায়াগনোসিস হিসেবে নেব। আদারওয়াইজ কিন্তু শুধু অন্যের মুখে শুনে, অন্য একজন প্যারেন্টস কমেন্ট করলো বা একজন অন্যকে এমন কেউ বললো যার কাছ থেকে আসলে এটা এভিডেন্স না, আমি বুঝি যে এভিডেন্স বেসড না, তো সেই ক্ষেত্রে শুধু নিজেরা প্যানিক হওয়া যাবে না। এই ক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত জীবন এবং সন্তানের জীবনে কিন্তু বড় ধরনের ঝামেলা তৈরি হয় বা বাধার সৃষ্টি হয়। আশা করি সবাই উপকৃত হবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।